বাড়ি চলে গেছে, বন্যপাড়া চলে গেছে। বল বাবু, বল বন্যপাড়া চলে গেছে বাবু। বৌমা বাবু একটু হাই কর, বাবু একটু হাই কর। সবাই জানবে তুই চান করতে যাচ্ছিস। আমার মা, আমার বোনপো, আমার ভাইঝি, এদিকে আমার বোন, আমার ছোট কাকিমা, সবাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন সকাল সকাল, সকাল নয় 11টার উপর হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করতে। আর এইটা দেখছেন, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। বাইরের থেকে যেন মনে হচ্ছে একটা স্কুল বাড়ি। তো যাই হোক, সবাই কিন্তু যে প্রথম প্রথম আসে সেই বলে যে এটাই যেন মনে হবে স্কুল বাড়ি। কিন্তু আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি, তো সেই কারণে এত বড় বাড়িতেই সবাই মিলে থাকে। তো আমার বাবারা 7 ভাই, তো একে একে সবাই গত হয়ে গেছেন। শুধুমাত্র আমার 3 কাকা আছে, আর কাকিমারা আছে, আর আমাদের দাদারা আছে, বৌদিরা আছে, আর তাদের একটা করে বাচ্চা। আর আমার বাবার তো আমি একাই শুধুমাত্র, আমার বাবা তো এই রিসেন্ট মারা গেলেন। তো 1 মাস পূর্ণ হলো, সেই জন্য আজকে সবাই মিলে যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে। তো দেখুন আমরা চলে এসেছি। আর আমাদের গঙ্গা স্নান কোথায় করি জানেন? আমাদের চন্দননগরে উঠতি বাজারে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হনুমানজির ঘাট। এখানে আমরা এসেছি গঙ্গা স্নান করতে। তো এত সুন্দর পরিবেশ, মানে একদম মানে কি বলবো, পরাণ জুড়িয়ে যাওয়া যাকে বলে। তো দেখুন না, এত সুন্দর জায়গা। আর এইটাই হচ্ছে হনুমানজির মন্দির। এটা পিছনের দিক মন্দিরটার, তবে ওদিকটা হচ্ছে ভিতরের দিক। তো ভিতরের দিকে আমাদের আর ঢোকা হয়নি, কারণ যেহেতু আমরা টোটো রিজার্ভ করে গেছি, বুঝতেই তো পারছেন যে বেশিক্ষণ থাকা মানে সে চার্জ করবে মিনিট অনুযায়ী। তো সেই জন্য বেশিক্ষণ আর থাকা হয়নি। সবাই মিলে একে একে স্নান করেছি, স্নান টান করে এই তো এবার সব উঠবো। আর দেখুন না, গঙ্গার এই যে পাশ দিয়ে হচ্ছে ফেরিঘাট। তো ওপারটা চন্দননগরের ওপারটা কি আমার ঠিক জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন না, একটা মানে জাহাজ ওদিক থেকে এদিকে আসছে, জাহাজ না সরি, বোট আর লঞ্চ আর কি, আর একটা এদিক থেকে ওদিকে যাচ্ছে। তো আমি না কোনোদিনও কিন্তু এই লঞ্চে চাপিনি জানেন তো, আমার জ্ঞান হয়ে, তবে জ্ঞান হওয়ার আগে একবার অনেক ছোটোবেলায় দক্ষিণেশ্বর গিয়েছিলাম। তো ওই বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর গিয়েছিলাম এই লঞ্চে করে, সেটা খুব আবছা মনে পড়ে। তো জ্ঞান হওয়ার পর সেরকমভাবে বড় হয়ে আর চাপা হয়নি। তো যাই হোক, দেখি কোনো দিন যদি সময় পাই একদিন নিশ্চয়ই চাপবো। আর এখন না জোয়ারের সময়, জোয়ারের সময় না এত ভালো লাগছে দেখতে, পুরো একদম জল ছলাক ছলাক করছে, খুবই ভালো লাগছে। আর ওদিকে দেখুন না, গঙ্গার ভাঙন, তো সেই কারণে গঙ্গার ধারে ধারে প্রচুর গাছ বসানো। নদীর মানে গঙ্গার আমাদের এই সাইডটার থেকে ওপারটায় ভাঙন বেশি, তো সেই কারণে গঙ্গার ওদিকটা দেখি প্রচুর গাছপালা লাগানো। আর ঘাটও এরকম এতটা করা নেই, সব মানে মানুষ নামে না কি জানি না, তবে একদম পুরো খাড়াই টাইপের দেখে যা মনে হচ্ছে। তো যাই হোক, এবার ফেরার পালা, এবার আস্তে আস্তে করে ফিরবো। একটু মা গঙ্গার ছবি তুলে নিলাম, এগুলো তো স্মৃতি হয়ে থাকে, স্মৃতির পাতায়, আর দেখতেও খুব ভালো লাগে। আমার না এই প্রকৃতিকে খুব সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগে। মানে প্রকৃতির সামনাসামনি আমাদের আশাই হয় না, তাই না? বাড়ি চলে গেছে, বন্যপাড়া চলে গেছে। বল বাবু, বল বন্যপাড়া চলে গেছে বাবু। আমাদের ওখানে টাটার মাঠ আছে জানিস বাবু? টাটার মাঠে এত শিয়াল আর বুনো শুয়োর। আর শিয়াল যখন সে আমাদের ওখানে করবে, তো হ্যাঁ তো ভিডিও কল করছি। এবার টাটার মাঠে এত বুনো শিয়াল, প্রচুর বুনো শুয়োর আর শিয়াল। এবার যখন আমাদের ওখানে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল, কে যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল, সব পরিষ্কার করেছিল তো টাটার মাঠ। আর এবার যত শিয়াল আমাদের পাড়ায় সব ঢুকে পড়েছে। এবার রাত্রিরে এত শিয়াল ডাকছে, এত শিয়াল ডাকছে জানিস বাবু, সে একবারে পাড়ায় থাকা যাচ্ছে না। আর কুকুরগুলো ভয়ে চিৎকার করছে রাত্রিরে, আর শিয়ালগুলো ওরকম চিৎকার করছে। তো এতক্ষণ আমার বোনের ছেলের সঙ্গে বক বক করলাম অনেকক্ষণ, তারপরে ও কিছুতেই ঘুমাতে চাইছিল না। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে আমাকে বলে কি যে মাসিমণি তুমি থাকবে তো, তাহলে আমি আবার তোমার কাছে গল্প শুনবো।
তো আমি বললাম হ্যাঁ বাবু তুই একটু ঘুমিয়ে নে, আমি থাকবো, তখন আর কি আমার কাছে গল্প শুনিস, এই বলে ওকে ঘুম পাড়ানো হয়েছে। আর কিছুতেই ঘুমাবে না, আর আমার কাছে শুয়ে শুয়ে আমার বোনের ছেলে গল্প শুনছে। আর ওদের বাড়ি হচ্ছে মানে আমাদের এখানেই ওই যে আলীনগরের মোড় আছে, তো ওখান থেকে কিছুটা যেতে হয় বরুণান পাড়া, কিন্তু সবাই আমরা ওই জায়গাটাকে বন্যপাড়া বলি। তো সেই কারণে ওদের ওখানকার মানুষজন বন্যপাড়া বলে। তো যাই হোক, সেই কারণেই আর কি বললাম যে বন্যপাড়া চলে গেছে। ওরা কিন্তু এখানেই থাকে, বাড়িতে ওরা খুব একটা যায় না, কারণ আমার কাকার ওই একটা মাত্র মেয়ে, কাকা মেয়েকে কাছেই রেখে দিয়েছে। আর ওদের বাড়িতে কেউই নেই, শুধুমাত্র বোনের শাশুড়ি মা আর বোনের শ্বশুর আর ওর ননদ। হঠাৎ হঠাৎ ওরা মারা গেছে, তো সেই কারণে বাড়িতে ওরা থাকতে ভীষণ ভয় পায়। তো খুব মানে ইয়াং বয়সে মারা গেছে, তো ননদরা একেবারে অবিবাহিত ননদ মারা গেছে। তো যাই হোক, সেই জন্য ওরা কেউ ওখানে থাকে না, ওরা সবাই এখানে থাকে। বোনের শাশুড়িও মাঝে মধ্যে চলে আসে, উনিও খুব ভালো মানুষ, উনিও এখানে থাকেন। আবার কোনো সময় ওনার বাবার বাড়িতে গিয়ে থাকেন, উনিও বাড়িতে খুব একটা থাকেন না। তো ওদের বাড়িতে হোম যজ্ঞ এই সমস্ত কিছু করবে, তো সেই সমস্ত আলোচনা করছিল বোন। সেই সমস্ত কিছু করলে তবেই ওরা বাড়িতে গিয়ে থাকতে পারবে। কি বিপদ বলুন তো, না হলে ওদের বাড়িটা না খুব সুন্দর বাড়ি, কিন্তু ওখানে থাকতে পারে না। সব মানুষজন পাড়ার বলে যে ও কেন এখানে থাকে, কিন্তু আমরা তো ভিতরের ব্যাপারটা বুঝি, তো সেই কারণে বোনকে আর আমরা কেউ কিছু বলি না। ও মনে মনে কষ্ট পাবে, তাই না বলুন? যে যা বলছে বলুক, যে যার সংসারের জ্বালা তাকেই মানে সামলাতে হয়, কেউ তার অন্য মানুষ এসে সামলাবে না। তো চলুন এখন রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে এবার টুকটুক করে বাড়ির পথের উদ্দেশ্যে রওনা দেবো। আর আমার তো সাইকেলে চার্জ দিয়ে রেখে দিয়েছি, সাইকেলে করে যাব। আর ছেলেটাও মানে আমার বোনপোটাও আর কি ঘুমাচ্ছে, এই বেলা চলে যাই, না হলে সে উঠেই বায়না করবে। আর আমি এই বেশ কয়েকবার খুব তাড়াতাড়ি যাচ্ছি, তো আমাকে ভীষণভাবে চিনে গেছে। আগে না হলে আমার কাছে একদম আসতেই চাইতো না, শুধুমাত্র আমার কাছে ডাকলেই আসলেই কান্না করতো, কিন্তু এখন দেখছি আমাকে বেশ পছন্দ করে আর কি, চিনে গেছে, আমার কাছে আসে, গল্প শোনে। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে 7:10-15 হবে, আর 6টা নাগাদ আমি বাড়িতে চলে এসেছি। তো এসে সন্ধ্যা টন্ধা দিলাম, একটু বসলাম, বসে একটু আম লিচু নিয়ে এসেছিলাম, সব ছেলেটাকে কেটে দিলাম, আর একটু সন্ধ্যা দিলাম। সন্ধ্যা টন্ধা দিয়ে জাস্ট খালি বসতে গেছি, আমাদের ফেজে আবার হয়ে গেল লো ভোল্টেজ। মানে বাড়িতে এসেই যে এরকম ঘটনা ঘটে বুঝতে পারিনি। তো যাই হোক, আবার লো ভোল্টেজ হয়ে গেল। তো এখনো পর্যন্ত লো ভোল্টেজই হয়ে আছে, তো কিছু করার নেই। ইলেকট্রিক অফিসে সব ইয়ে করা হয়েছে, ডকেট করা হয়েছে, এবার দেখা যাক কখন আসে। গত দুদিন সারা রাত এরকম হয়েছিল, মাঝে একটা দিন দুটো দিন ভালো ছিল, আবার এই অবস্থা। মানে এত পরিমাণে মানুষের এসি নেওয়া হয়ে গেছে এই সমস্ত আমাদের লাইনে, আর সব মানুষ তো আর পারমিশন নিয়ে এসে নেয় না, যার জন্য কি হয় না, কারেন্টের লোডটা বেশি পড়ে যায়। তো সেই কারণে এই অবস্থা হচ্ছে, জানেন, কিছু করার নেই। প্রচণ্ড গরম, আর তার মধ্যে হয়ে গেছে হচ্ছে লো ভোল্টেজ। তো কী আর হবে, এখন বসিয়েছি হচ্ছে ভাত আর ডিম সিদ্ধ বসিয়েছি। তো হাজব্যান্ড আবার বললো যে ডিম খাবো না, ওনাকে সকালে 2-3টে ডিম খেয়েছে, দুপুরে খেয়েছে 2-3টে, মানে মোট আর কি 2-3টে ডিম খেয়েছে সারাদিনে। তো বললো আর ডিম খাবো না। তো যাই হোক, সিদ্ধ বসিয়েছি। আবার আমার কাকিমা একটু মাটন দিয়েছিল, সেটা আছে, ছেলেটা হয়ে যাবে। আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত আমরা খাবো। হাজব্যান্ড যদি না খায়, ও আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধও দিয়েছি, ওই দিয়ে ভাত খেয়ে নেবে, একটু ঘি দিয়ে খেয়ে নেবে। রুটি করতে যাচ্ছিলাম, তো হাজব্যান্ড বললো যে রুটি করতে হবে না, ভাত করো। তো ডিম সিদ্ধ দিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছে। ভাতের না অনেকটা পরিমাণ চাল নিয়েছি, ভাবছি আগামীকাল একটু পান্তা খাবো, তো সেই জন্য একটু চালটা বেশি নিয়েছি। তো একটু ভাতটা হতে দেরি আছে, একটু হোক, তারপর উপর দিয়ে দেবো।